এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে জানবো, সেটা হচ্ছে ইলেকট্রন। এবং তোমরা অলরেডি সবাই কিন্তু ইলেকট্রনের নাম শুনেছ। তো ইলেকট্রন নিয়ে জানার আগে একটু আবিষ্কার সম্পর্কে জানতে হবে। ইলেকট্রন আবিষ্কার করার ক্ষেত্রে একদম সর্বপ্রথম যে মানুষটা কাজ করেছেন তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। এবং তিনি যে কাজটা করেছিলেন সেটা আমরা অলরেডি কিন্তু দেখেছি। তিনি ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি নিয়ে কাজ করেছিলেন, যেখানে তিনি ইউজ করেছিলেন একটা ক্যাথোড রে টিউব বা কাচের টিউব, যার ভেতরে দুই প্রান্তে ছিল অ্যানোড এবং ক্যাথোড, যারা ছিল ইলেকট্রোড বা তড়িৎদ্বার। এবং ওই অ্যানোড এবং ক্যাথোডের দুই প্রান্তে তিনি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলেন, মানে উচ্চ বিভব পার্থক্যযুক্ত একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছিলেন। তো এই উচ্চ বিভবটা কী করেছে, তখন ওই ক্যাথোড রে টিউবের ভিতরে যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলোকে আয়নিত করেছে, যার ফলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা নির্দিষ্ট রশ্মি প্রবাহিত হয়েছিল। এবং এই যে রশ্মিটা প্রবাহিত হয়েছিল এটাকে তখনকার সময় ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি বলা হতো। তো মাইকেল ফ্যারাডে এই যে কাজটা করেছিলেন, তখনকার সময় এই ক্যাথোড রশ্মিটাকে শুধুমাত্র আলোর সাথে তুলনা করা হতো। দ্যাট মিনস এটাকে ওয়ান কাইন্ড অফ আলো মনে করা হতো, আর কোনো কিছু এটাকে মনে করা হতো না। বাট পরবর্তীতে এই ধারণাটা চেঞ্জ হয়, এবং প্রথমে ধারণাটা চেঞ্জ করেন বিজ্ঞানী জে থমসন। এবং ওনার নাম কখনো কখনো তোমরা দেখবে যে স্যার জে থমসন নামে লেখা হয়। তো ইনি হচ্ছেন সেই স্যার জে থমসন। উনি মোটামুটি 1897 সালের দিকে ক্যাথোড রে রশ্মির ক্যাথোড রশ্মির উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে এই সিদ্ধান্তটা নেন যে আমাদের এই ক্যাথোড রেটা আসলে কোনো আলো না, এটার সাথে আলোর কোনো সম্পর্ক নাই, এটা আসলে অনেকগুলো কণার প্রবাহ। তার মানে উনি এটা বের করতে সক্ষম হন যে ক্যাথোড রে বলতে আমরা আলটিমেটলি যেটাকে দেখেছিলাম ক্যাথোড রে টিউবের ভেতরে, এটা আসলে কোনো আলোক রশ্মি না বা কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গও না, এটা হচ্ছে অনেকগুলো ছোট ছোট কণার প্রবাহ, এবং এই কণাগুলোর হচ্ছে আমাদের ইলেকট্রন। তার মানে ইলেকট্রন সম্পর্কে যে ধারণা বা ইলেকট্রনের যে অস্তিত্ব আবিষ্কার, এই কাজটা সর্বপ্রথম করেন হচ্ছে স্যার জে থমসন। কিন্তু উনি তখন আমাদের এই ইলেকট্রনের কোনো নাম দেননি, ইলেকট্রনের নাম দিয়েছেন হচ্ছে স্টোনি। তাহলে স্টোনি হচ্ছে আরেকজন বিজ্ঞানী, তিনি এই ইলেকট্রনের নামকরণটা করেছেন। তার মানে স্যার জে থমসনের কাজ ছিল কি, তিনি ক্যাথোড রশ্মিটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, তিনি উপলব্ধি করেছেন এটা আসলে কোনো আলোক রশ্মির মতো কিছু না, কারণ ক্যাথোড রের মধ্যে অনেকগুলো তিনি কণার উপস্থিতি পেয়েছেন। এবং একটা জিনিস যখন কণা হয় তখন অবশ্যই তার ভর থাকে, ভরবেগ থাকে, তারপর হচ্ছে গতিশক্তি থাকে। তো এই সমস্ত বিষয় নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছেন। আর স্টোনি নামটা দিয়েছেন কি ইলেকট্রন, ওই সমস্ত ক্যাথোড রের মধ্যে থাকা কণা। তাহলে একদম সহজ কথা যদি বলি, ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে আলটিমেটলি কোনো আলো না বা আলোক রশ্মি না, এটা আসলে ওয়ান কাইন্ড অফ ফ্লো অফ ইলেকট্রন বা ইলেকট্রনের প্রবাহ। এখন এই ইলেকট্রনটা আবিষ্কার করলে তো হবে না, এটার ভর জানতে হবে, এটার আধান জানতে হবে, ভরবেগ জানতে হবে, গতিশক্তি জানতে হবে, বেগ জানতে হবে, কত বেগে সে ছুটতে পারে, সমস্ত কিছু কিন্তু আমাদের আস্তে আস্তে জানতে হবে, তাই না? তো একদম শুরুতে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মিলিকান নামক একজন বিজ্ঞানী ছিলেন, তিনি তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের আধান সম্পর্কে বের করেছিলেন। এবং ওই জিনিসটা আমরা এখন আর যাচ্ছি না, আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যার জে থমসন একটা দারুণ উপায় ইলেকট্রনের চার্জ ভার্সাস ম্যাস বা ভরের কথা যদি বলি, এটার একটা রেশিও তৈরি করেছিলেন বা রেশিও বের করেছিলেন, সেটা এখন আমরা দেখব। দ্যাট মিনস ইলেকট্রনের চার্জ অথবা আধান এবং ভরের যে অনুপাতটা, যেটাকে E/m রেশিও বলা হয়, এটা বের করেছিলেন স্যার জে থমসন একটা দারুণ এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো তিনি কি করেছিলেন, তিনি এরকম একটা ক্যাথোড রে টিউব নিয়েছিলেন, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সেই চিরচেনা ক্যাথোড রে টিউব, এবং এখানে হাই ভোল্টেজ আছে, এবং আমরা জানি যে হাই ভোল্টেজটা মোটামুটি 10⁴ ভোল্টের মতো হয়। এবং ব্যাটারির বা হাই ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা থাকে ক্যাথোডের সাথে যুক্ত, পজিটিভ টার্মিনালটা থাকে অ্যানোডের সাথে যুক্ত, যেখানে ক্যাথোড আর অ্যানোড হচ্ছে কি দুটো তড়িৎদ্বার। তো এখানে স্যার জে থমসন যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি এই অ্যানোডের মাঝখানে একটা ছিদ্র রেখেছিলেন, যাতে খুব সহজেই আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাওয়া ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মিগুলো ওই ছিদ্র দিয়ে আমাদের ক্যাথোড রে টিউবের অন্যান্য অংশে যেন যেতে পারে, দ্যাট মিনস পেছনের অংশে যেন যেতে পারে। এবং তিনি আরেকটা কাজ করেছিলেন, তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে, অর্থাৎ উপরে নিচের কথা যদি বলি, আমাদের ক্যাথোড রে টিউবের উপরে এবং নিচে স্যার জে থমসন একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করেছেন। তড়িৎ ক্ষেত্র স্থাপন করা খুবই সোজা, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা নীল কালারের প্লেট দেওয়া আর নিচে একটা লাল কালারের প্লেট দেওয়া। তো আমি যদি একটা প্লেট পজিটিভ এবং আরেকটা প্লেট যদি নেগেটিভ রাখি কোনো একটা বিভব পার্থক্যের মাধ্যমে বা ভোল্টেজ সোর্সের মাধ্যমে, তবেই কিন্তু আমরা এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারবো। তো ঠিক এই কাজটাই করেছিলেন আমাদের স্যার জে থমসন।
এরপরে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের সাথে একদম লম্বভাবে বা 90 ডিগ্রি কোণ করে তিনি চুম্বক ক্ষেত্র স্থাপন করেছেন। খেয়াল করে দেখো আমাদের এই ক্যাথোড রে টিউবের ডান পাশে এবং বাম পাশে আমি যদি বলি তাহলে তুমি দুটো তড়িৎ মানে চুম্বকের মেরু দেখতে পাবে, একটা হচ্ছে এস মেরু আর একটা হচ্ছে এন মেরু। তার মানে বিষয়টা এরকম যে তুমি একটা ক্যাথোড রে টিউবের ডানে এবং বামে দুই পাশে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করেছো, উপরে আর নিচে হচ্ছে তুমি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করেছো। এটা করার মেইন কারণটা হচ্ছে কি, আমরা তো দেখেছিলাম যে ক্যাথোড রে যেটা বা ক্যাথোড রশ্মি যেটা সেটা কিন্তু অনেকটা নেগেটিভ চার্জযুক্ত, তাই না? আমরা তখনকার সময় কিন্তু জানতাম না এটা ইলেকট্রন নাকি কি। তো স্যার জে থমসন মনে করেছিলেন যেহেতু আমাদের ক্যাথোড রে এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রতি সংবেদনশীল, দ্যাট মিনস তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দেখলে তার পথটা সে বাকিয়ে ফেলে, সেজন্য তিনি এরকমভাবে স্থাপন করেছিলেন এই জিনিসটা। এখন এখানে স্থাপন এভাবে যে করেছেন তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, সেটারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে অনেকটা এরকম যে উনি এমনভাবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রটাকে স্থাপন করেছিলেন, তাদের মানগুলো এমন ছিল যাতে ক্যাথোড রেটা সরাসরি পেছনের দেওয়ালে বি বিন্দুতে যেন পড়ে। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা প্লেট, এটা আসলে কোনো প্লেট না, এটা তুমি ধরে নাও হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ। তার মানে জিঙ্ক সালফাইডের প্রলেপটা দেওয়া হয়েছিল যাতে বোঝা যায় যে ক্যাথোড রেটা ঠিক কোন জায়গাটাতে পতিত হচ্ছে। আর তোমরা তো অলরেডি জানো যে ক্যাথোড রে যখন জিঙ্ক সালফাইডের সাথে প্রতিক্রিয়া করে তখন কিন্তু আলো তৈরি করে। এখন এখানে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রটা যদি না থাকতো তাহলে কিন্তু ক্যাথোড রে উপরে নিচে আপ ডাউন করতো। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পজিটিভ চার্জটা নিচে আছে এবং ক্যাথোড রে কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। তাই তখন আমরা বলতে পারতাম যে যদি চুম্বক ক্ষেত্রটা না থাকতো তখন ক্যাথোড রেটা হয়তো সি বিন্দুতে গিয়ে আঘাত করতো। কেন? কারণ সি বিন্দুতে গিয়ে আঘাত করার কারণ হচ্ছে পজিটিভ প্লেট, যেটা আমি যদি একটু লিখি এখানে, এই পজিটিভ প্লেট দ্বারা ক্যাথোড রেটা আকর্ষিত হবে, কেননা ক্যাথোড রে নিজেই হচ্ছে নেগেটিভ। তাই সে যখন পজিটিভ প্লেট দ্বারা আকর্ষিত হবে তখন সে তার পথটা বাঁকিয়ে সি বিন্দুতে যাবে। তার মানে এখানে ভিন্ন ভিন্ন অবস্থানে কিন্তু ক্যাথোড রেটা যেতে পারে। বাট স্যার জে থমসন যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি এমনভাবে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রকে স্থাপন করেছেন যাতে তাদের থেকে তৈরি হওয়া তড়িৎ বল এবং চুম্বক বল যেন সমান হয়। তড়িৎ বল আর চুম্বক বল যখন সমান হবে তখনই কেবলমাত্র আমাদের এই ক্যাথোড রেটা একদম সরল রেখা বরাবর যাবে কিংবা পেছনের প্লেটে গিয়ে বি বিন্দুতে আঘাত করবে। তার মানে এখানে একটা বিষয় স্পষ্ট যে এই যে এখানে ইলেকট্রনের চার্জ এবং ভরের যে অনুপাতটা, এটা বের করার জন্য আমাদের সমান বলযুক্ত তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রটা লাগবে। এবার আমরা কিছু হিসাব নিকাশ করি ওনার মতে, উনি যে কাজটা করেছিলেন। তো খেয়াল করে দেখো, তড়িৎ ক্ষেত্র নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা সূত্র জানি, আমরা স্থির তড়িতে পড়েছিলাম ফিজিক্সে। সূত্রটা কী ছিল? তড়িৎ বল যদি এফ অফ ই হয় তাহলে তার মান হচ্ছে আধান কিউ ইন্টু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ই। তাহলে তড়িৎ বল হচ্ছে কি আধান কিউ ইন্টু তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মান ই। তারপর এখানে চুম্বক ক্ষেত্র যেটা আছে, দ্যাট মিনস আমরা যে ম্যাগনেটটা এখানে রেখেছিলাম এটার জন্য যে পরিমাণ বল এখানে তৈরি হবে সেটা হচ্ছে এফ এম, এবং এফ এমটা বের করার সূত্র হচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি, যেখানে কিউ হচ্ছে আমাদের ক্যাথোড রে যে যাচ্ছে সেটার মধ্যে থাকা ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে আমাদের যেটুকু বেগ নিয়ে বা ভেলোসিটি নিয়ে ক্যাথোড রেটা ফ্লো হচ্ছে সেটা, আর বড় হাতের বি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের মান। তো তাই যদি হয়, আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যখন ক্যাথোড রেটা এভাবে ফ্লো হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, ফাইনালি অ্যানোডের মধ্যে থাকা ছিদ্র দিয়ে ফ্লো হয়ে আরেকটু দূরে সরে যাচ্ছে, তখন এই চুম্বক ক্ষেত্রের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হবে। দ্যাট মিনস কেন্দ্রমুখী বল এই জিনিসটা তৈরি হবে। কেননা তোমরা দেখতে পাচ্ছ যে এরকম চুম্বক ক্ষেত্র বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র থাকার ফলে আমাদের সেটার উপর কিন্তু একটা ইফেক্ট পড়ে, মানে ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মির উপর কিন্তু একটা ইফেক্ট পড়ে সেটার। তো এই যে ইফেক্টটা পড়ে, এই ইফেক্টটা পড়ে কীভাবে আমরা দেখেছিলাম অলরেডি, যে যখন আমরা কোনো চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি তখন ক্যাথোড রেটা সরাসরি সোজা পথে না গিয়ে সেটা একটু বাঁকা পথে যায়, এবং ওই পথটা ছিল হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের পথ। তাহলে এই যে বাঁকা পথে যাচ্ছে তার মানে তার মধ্যে একটা কেন্দ্রমুখী বল কাজ করছে, এবং এই কেন্দ্রমুখী বলটা যেহেতু কাজ করছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তাই আমরা বলতে পারি এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে আর হচ্ছে যেটুকু ব্যাসার্ধের মধ্যে ইলেকট্রনটা একটা কেন্দ্রমুখী বল নিজের কাছে রাখছে সেটা, মানে কেন্দ্রমুখী বল অনুভব করছে সেটার ব্যাসার্ধ হচ্ছে আর, ভি হচ্ছে ওই ক্যাথোড রে বা ইলেকট্রনের বেগ বা ভ্যালোসিটি, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর। এখন
যে স্যার জে থমসন তিনি যখন এই এক্সপেরিমেন্টটা করেছিলেন তিনি তখন এমনভাবে এক্সপেরিমেন্টটা করেছিলেন যাতে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রটার মান সমান থাকে। দ্যাট মিনস তড়িৎ ক্ষেত্রটা যে বল অ্যাপ্লাই করবে বা যে বলে কাজ করবে সেই তড়িৎ বলটা যেন চুম্বক বলের সমান থাকে। এবং তড়িৎ ক্ষেত্রের বলটা আমরা দেখেছিলাম হচ্ছে এফ অফ ই এবং চুম্বক ক্ষেত্রের জন্য বলটা দেখেছিলাম এফ অফ এম। যখন এই দুটো সমান থাকবে বা যখন এই দুটোকে ফিক্সড করা হবে তখনই কেবলমাত্র আমাদের ক্যাথোড রেটা খুব সুন্দরভাবে অপর প্রান্তে গিয়ে বি পয়েন্টে চলে যাবে, অথবা বলা যায় ক্যাথোড রেটা একদম সুন্দরভাবে সরলরেখা বরাবর চলতে পারবে। তাহলে ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি একদম সরলরেখা বরাবর চলার জন্য মেইন শর্তটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের বল এবং তড়িৎ ক্ষেত্রের বল দুটোকে সমান হতে হবে। তাই যদি হয় তাহলে এটা নিয়ে তিনি পরবর্তীতে একটা এক্সপেরিমেন্ট করেন। দ্যাট মিনস আমাদের তো টার্গেট হচ্ছে ই বাই এম বের করা, তাই না? তো আমরা এখানে সেটাই বের করার চেষ্টা করব। তাহলে চলো আমরা এখন সূত্রর মানগুলো বসিয়ে ফেলি। ই ইন্টু ই, এই দুটোর মানে কি? এই দুটোর মানে হচ্ছে আমরা অলরেডি দেখেছিলাম ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে আমাদের যেই চার্জটুকু আমরা এখানে রেখেছিলাম সেই চার্জটা। দ্যাট মিনস ইলেকট্রনের চার্জকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা চাইলে এখানে যে কিউটা আছে কিউটাকেও ই দিয়ে কনভার্ট করতে পারি, কেননা কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ আর এটা হচ্ছে ছোটো হাতের ভি আর এটা হচ্ছে বড় হাতের বি। তার মানে যখনই কোনো ইলেকট্রনের চার্জ নিয়ে কাজ করব তখনই প্রত্যেকটা বইতে তোমরা দেখবে ইলেকট্রনের চার্জ হিসেবে সেটাকে ছোটো হাতের ই দিয়ে প্রকাশ করা হয়েছে। তাই যদি হয় তাহলে আমাদের এখানে চুম্বক ক্ষেত্রের জন্য যে বলটা তৈরি হয়েছে সেই বলটার মান হচ্ছে কিউ, নট আমরা কিউ দিব না, এখানে হচ্ছে কিউ ভি বি দিব। তাহলে উভয় পক্ষ থেকে আমাদের ইটা কাটা যাবে। যদি তাই হয় তাহলে ই ইজ ইকুয়াল টু আমাদের এখানে থাকবে হচ্ছে ভি ইন্টু বি। এবং ফাইনালি আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি যে আমরা এখানে একটা সম্পর্ক দেখেছিলাম, কেন্দ্রমুখী বলের মান হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের জন্য তৈরি বলের সমান। তাই যদি হয় তাহলে এই সম্পর্কটা নিয়ে আমরা একটু সামনে আগাই। তাহলে খেয়াল করো আমরা এখানে পাচ্ছি এম ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর, আর হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ ধরে আমাদের একটা কেন্দ্রমুখী বল অনুভব করে ইলেকট্রন। তারপরে এখানে ই বি ভি। এরপরে আমাদের টার্গেটটা হচ্ছে ই বাই এম বের করা। তাই আমরা এটাকে একটু অদল বদল করি, ই ভি বিকে এক পাশে আনি আর এম ভি স্কোয়ার ডিভাইড বাই আরকে আমরা অন্য পাশে আনি। এখন ই ডিভাইড বাই এম যদি করি দ্যাট মিনস আমরা এই পাশ থেকে ইটাকে উপরে রেখেছি আর ওই পাশ থেকে এম থেকে নিচে দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে পাবো কি, আমরা উপরে পাবো হচ্ছে ভি স্কোয়ার আর নিচে পাবো হচ্ছে ভি ইন্টু বি ইন্টু আর পাবো। তাহলে উপরে আর নিচে বি কাটা যাবে, মানে ভিটা কাটা যাবে আর কি, এই দুটো ভি কাটা যাবে। আমি কাটা না দিলাম, পরবর্তী লাইনে দেখাচ্ছি। তাহলে উপরে নিচে যদি দুটো ভি কাটা যায় তাহলে আমরা পাবো অনেকটা এরকম, একটা ভি থাকবে উপরে আর নিচে থাকবে হচ্ছে বি ইন্টু আর। এখন আমরা আগের সমীকরণটাতে ফিরে যাই। দ্যাট মিনস আমরা এখানে বের করেছিলাম ই এর মানটা, বাট আমি এখানে যদি শুধুমাত্র ভি বা ইলেকট্রনের বেগের মানটা বের করি তাহলে সেটা হবে তড়িৎ ক্ষেত্র ডিভাইড বাই চুম্বক ক্ষেত্রের মান। এবং এই ভি এর মানটা আমরা এখন পরবর্তী লাইনে বসিয়ে দিই, অর্থাৎ এই জায়গাটাতে বসিয়ে দিই। আমি পাবো ই ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু ছোটো হাতের ভি যেটা, এটার জায়গায় বসবে ই ডিভাইড বাই বি আর নিচে বসবে নর্মালি ই বাই বি মানে বি আর। তারপর হবে ই বাই এম ইজ ইকুয়াল টু ই উপরে থাকবে আর নিচে চলে আসবে বি স্কোয়ার ইন্টু আর। তার মানে ফাইনালি আমরা যে সূত্রটা পাচ্ছি এটাই বের করেছিলেন স্যার জে থমসন ইলেকট্রনের ভর ভার্সাস মানে চার্জ ভার্সাস ভরের অনুপাত বের করার জন্য বা ই বাই এম অনুপাতটা বের করার জন্য। এবং এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় স্পেসিফিক চার্জ, এবং এই জিনিসটার একটা নির্দিষ্ট মান আছে, সে মানটাও তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এরকম, অর্থাৎ ই ডিভাইড বাই এম এটার একটা নির্দিষ্ট মান কিন্তু তিনি বের করেছিলেন তখনকার সময়, কেননা তখন তিনি নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র তারপর চুম্বক ক্ষেত্রের মান কতটুকু ব্যাসার্ধ ধরে ইলেকট্রনটা ঘুরছে সব কিছু কিন্তু তার জানা ছিল। তো সেই অনুসারে এই মানটা ছিল অনেকটা এরকম 1.76 ইন্টু 10⁸ এবং যেহেতু এটা হচ্ছে চার্জ ভার্সাস ভরের অনুপাত, তার মানে চার্জের একক হচ্ছে কুলম এবং ভরের এককটা তখন গ্রাম হিসেবে ধরা হতো। তার মানে চার্জ পার গ্রাম এতটুকু হচ্ছে তার মান। তো এখন এই মানটা বের করার পর যেটা ঘটে সেটা হচ্ছে খুব সহজে কিন্তু ইলেকট্রনের ভরটাও বের করা যায়। কারণ হচ্ছে কি, মিলিকন তার তেলবিন্দু পরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম ইলেকট্রনের চার্জ বের করেন এবং ওই চার্জটাকে কাজে লাগিয়ে এবং এখানে চার্জ ভার্সেস ভর এই অনুপাতটাকে কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু আমরা ইলেকট্রনের ভরটাকেও বের করতে পারি। তাহলে আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এটা কিভাবে আমরা করব খেয়াল করো। একটা ইলেকট্রনের আধান বা চার্জ আমি যদি বলি সেটার মান তোমরা সবাই জানো 1.602
ইন্টু 10⁻19 মানে 10⁻19 কুলম। এবং এই যে চার্জটা এটা সর্বপ্রথম বের করানো হচ্ছে মিলিকন নামক একজন বিজ্ঞানী। তিনি তার তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে এই এক্সপেরিমেন্টটা করে বের করেন। এখন আমরা কিন্তু বিজ্ঞানী থমসনের ক্যাথোড পরীক্ষার ফলাফল হিসেবে E/m এর মানটা কিন্তু বের করেছিলাম, তাই না? তো একটু আগে আমরা দেখেছিলাম E/m এর মান কত ছিল। তাহলে চলো সেটা একটু লিখে ফেলি। তার মানটা ছিল অনেকটা এরকম 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। তাহলে আমরা এর মানটা পাচ্ছি, E/m এর মানটা পাচ্ছি, তার মানে এখান থেকে সহজেই m এর মানটাও বের করতে পারবো। তাহলে তুমি যদি m এর মানটা বের করতে চাও তোমাকে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে কে ভাগ দিতে হবে E/m দিয়ে। তাহলে তোমার mটা কিন্তু উপরে উঠে যাবে বীজগণিতের হিসাব অনুসারে এবং ফাইনালি তুমি m এর মানটা পাবে। তাহলে ইলেকট্রনের চার্জ যেটা সেটা প্রথমে মানে বের করেছিলেন মিলিকন তার তেলবিন্দু পরীক্ষার মাধ্যমে, সেটা ছিল 1.602 ইন্টু 10⁻19 কুলম। এবং তোমাদের মনে হতে পারে ইলেকট্রনের চার্জের আগে তো একটা নেগেটিভ থাকে। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ থাকে, বাট যেহেতু আমরা এখানে মান নিয়ে কাজ করছি তাই আমরা এখানে নেগেটিভ সাইনটা দিচ্ছি না। আর ভর যেহেতু বের করব, ভর কিন্তু কখনো নেগেটিভ হয় না বা ঋণাত্মক হয় না, সেজন্য আমরা ভরের আগে এখানে কোনো নেগেটিভ সাইন দেব না। E/m বা ইলেকট্রনের চার্জ ও ভরের অনুপাতটা 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। তাহলে এই দুটো যদি আমি হিসাব করি আমি কি পাবো? আমরা এখান থেকে হিসাব করলে পাবো অনেকটা এরকম 9.11 পাবো ইন্টু 10⁻28 গ্রাম পাবো। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের অ্যাকচুয়াল ভর। তো 9.11 এটা। এখন এই ভরটাকে একটু ভিন্নভাবেও দিতে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে গ্রাম এককে আছে, আমি যদি এটাকে কেজি এককে নিয়ে আসি তাহলে অবশ্যই 1000 দ্বারা আমাকে এটাকে ভাগ করতে হবে, যেহেতু আমরা জানি যে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি হয়। তুমি যদি এই টোটালটাকে 1000 দ্বারা ভাগ করো তাহলে এখানে 10⁻31 কেজি চলে আসবে। তো এই দুটো পাওয়ার কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেননা এক্সামে মাঝে মাঝে ধরা খাইয়ে দেয়। একটা হচ্ছে 10⁻18 মানে 28, আর একটা হচ্ছে 10⁻31। বাট দুইটা হিসাবই হচ্ছে সঠিক, কিন্তু এখানে যে এককে হচ্ছে একটু ভেজাল। একটা হচ্ছে কেজি আর একটা হচ্ছে আমাদের গ্রাম। ওকে, তো এটা ঠিক করি। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখন একটা হিসাব দেখব, সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিটের হিসাব। ইলেকট্রনের ভরটাকে আমি যদি অ্যাটমিক ম্যাস ইউনিটে কনভার্ট করি তাহলে সেটা কেমন হবে? সেটা যেমন হবে তা হচ্ছে আমরা 1 AMU, এটার কিন্তু একটা হিসাব জানি। 1 AMU মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। তো 1 AMU হচ্ছে অনেকটা 1.66 ইন্টু 10⁻24 কেজি, নট কেজি, এটা হচ্ছে গ্রাম। তো আমি যদি ইলেকট্রনের টোটাল ম্যাসটাকে বা ভরটাকে AMUতে কনভার্ট করি তাহলে কি করতে হবে? অবশ্যই আমরা ইলেকট্রনের ভরটাকে এই 1 AMU দিয়ে ভাগ করব। তাই যদি করি তাহলে আমরা একটা ইলেকট্রনের ম্যাস পেয়ে যাব বা ভর পেয়ে যাব AMU এককে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনের, আচ্ছা এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমাদেরকে আমি ঐকিক নিয়মে দেখাচ্ছি, কারণ না বোঝারই কথা। ঐকিক নিয়ম অনুসারে করলে হবে কি, যে আমরা তো দেখেছি এখানে ইলেকট্রনের গ্রামের হিসাবটা হচ্ছে এটা, আর মানে 1 AMU এর গ্রামের হিসাবটা হচ্ছে কি এটা। তাহলে আমরা বলতে পারি না যে 1 গ্রাম হচ্ছে আমাদের 1.66, না 1 গ্রাম না, আমি এখানে বলতে পারি 1 গ্রাম হচ্ছে কত AMU, সেটা আমরা বলতে পারি। তাই যদি বলি তাহলে আমরা টোটালটাকে উল্টিয়ে ফেলতে পারবো। দ্যাট মিনস 1 গ্রাম ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 1/1.66 ইন্টু 10⁻24 AMU। এটা কিন্তু টোটালি ঐকিক নিয়মের মতো করে করেছি। যেহেতু 1 AMU হচ্ছে 1.66 ইন্টু সামথিং, তার মানে 1 গ্রাম হচ্ছে 1/1.66 ইন্টু সামথিং AMU। তাই যদি হয় তাহলে এই লাইনের পরের লাইন আমরা কি লিখতে পারি না, যে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, তাহলে কত AMU হবে? অবশ্যই লিখতে পারি। তাহলে এটা হবে আমাদের টোটাল অংশটা উপরে চলে যাবে, দ্যাট মিনস 9.11 ইন্টু 10⁻28, আর নিচে থাকবে হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 AMU। এবং এটাকে তুমি যদি হিসাব করো তাহলে আমরা এমন একটা মান পাবো, সেটা হচ্ছে কত? 5.49 পাবো ইন্টু 10⁻4 AMU পাবো। তার মানে অ্যাটমিক ম্যাস ইউনিটে আমি যদি ইলেকট্রনের ভর বের করতে চাই বা একটা ইলেকট্রনের ম্যাস যদি আমি মানে বের করতে চাই তাহলে সেটা হবে 5.49 ইন্টু 10⁻4 AMU।
আবার তোমরা চাইলে 1 মোল পরিমাণে কতটুকু ভর আছে ইলেকট্রনের সেটাও বের করতে পারো। সেটা বের করার সিস্টেমটা অনেক সোজা, কেননা তোমরা জানো যে 1 মোল মানে কি। 1 মোল মানে তার মধ্যে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো উপাদান থাকে। সেটা অণু হতে পারে অথবা পরমাণু হতে পারে। তার মানে 1 মোল ইলেকট্রনের ভর যদি আমি বের করতে চাই, তাহলে 1 মোল ইলেকট্রনে অবশ্যই এতগুলো ইলেকট্রন থাকবে, এবং প্রত্যেকটা ইলেকট্রনের ভর যেহেতু 9.11 ইন্টু 10⁻28 গ্রাম করে, তাই আমি যদি কেজি অথবা গ্রাম যে এককে বের করতে চাই না কেন, তাহলে আমরা লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23 এতগুলো ইলেকট্রন থাকবে 1 মোলে, এবং প্রত্যেকটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু আমি কেজিতে বের করি 10⁻31 কেজি। তার মানে আমি টোটাল 1 মোল ইলেকট্রনের যে ভরটা পাবো সেটা হবে কত? এটা গুণ করলে হচ্ছে 5.48 ইন্টু 10⁻7 কেজি। তাহলে এতটুকু পরিমাণ ওজন, নট ওজন, এটা হচ্ছে ভর, আমি পাবো 1 মোল ইলেকট্রন যদি আমি নিয়ে থাকি। তারপর যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের ভর বের করেছি, ইলেকট্রনের চার্জও বের করা হয়েছে। মিলিকান তিনি এই কাজটা করেছেন, কিন্তু ইলেকট্রনের আধান বা চার্জ করা বের করার জন্য মাইকেল ফ্যারাডে আরও একটা নির্দিষ্ট পরীক্ষা করেছেন, সেটা হচ্ছে ওনার তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা। এবং মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের আধান গণনা করেন, এবং তিনি দেখান যে মোটামুটি 1 মোল পরিমাণ যদি সিলভার দ্রবণ থাকে, মানে সিলভারের যদি আয়ন থাকে, সেই আয়নটাকে আমি যদি দ্রবণ থেকে একদম সিলভার ধাতুতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের 1 মোল ইলেকট্রন লাগবে। মানে বেসিক্যালি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা তড়িৎ বিশ্লেষণ পাত, এবং এই তড়িৎ বিশ্লেষণ পাতের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটো তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, এবং এর মধ্যে হচ্ছে একটা ব্যাটারি যুক্ত। ব্যাটারি একটা নির্দিষ্ট চার্জ বা আধান অ্যাপ্লাই করছে আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে। এবং তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে এই যে এখানে যে দ্রবণ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সলিউশন অফ ইলেকট্রোলাইট, দ্যাট মিনস তড়িৎ বিশ্লেষক পদার্থ। এর মধ্যে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল যুক্ত থাকে, এবং এক্ষেত্রে আমরা যে কেমিক্যালটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে মোটামুটি সিলভার নাইট্রেটের কেমিক্যাল। তার মানে আমাদের এই জায়গাটাতে এজি, আচ্ছা আমি একটু ব্ল্যাক কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, AgNO3 বা সিলভার নাইট্রেটের দ্রবণ রয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আসলে কীরকম? আমরা এখানে ব্যাটারির মাধ্যমে তড়িৎ অ্যাপ্লাই করি বা বিদ্যুৎ অ্যাপ্লাই করি কোনো একটা দ্রবণে, এবং সেই দ্রবণটা বেসিক্যালি এই তড়িৎ অ্যাপ্লাই করার ফলে ভেঙে গিয়ে তারা আয়ন তৈরি করে, এবং এক্ষেত্রে যে আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। তো সেটার আমি আর লিখলাম না, তোমরা দেখতে পাচ্ছ যে সিলভার আয়নটা যখন তৈরি হবে, এই সিলভার আয়নটাকে পরবর্তীতে ক্যাথোডে জমা করা হয়, এবং ক্যাথোডে বেসিক্যালি বিভিন্ন রকম ধাতু জমা হয়, আর অ্যানোডটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়। এগুলো আমরা আস্তে আস্তে জানবো যখন আমরা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে পড়ব। তার মানে মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে যখনই আমাদের এই দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেটটা ভেঙে যাবে, তখন সিলভার আয়ন তৈরি হবে, এবং এই সিলভার আয়নটাকে নিয়ে আমি যদি কাজ করি, তাহলে 1 মোল পরিমাণ সিলভার আয়নকে আমি যদি ধাতুতে কনভার্ট করতে চাই, দ্যাট মিনস আমি যদি ক্যাথোডে তাকে নিতে চাই 1 মোল হিসেবে, তখন আমাদের যতটুকু পরিমাণ চার্জ লাগবে সেটা হচ্ছে 1 মোল পরিমাণ ইলেকট্রন লাগবে। এবং এই জিনিসটি আর কি বের করেছেন মাইকেল ফ্যারাডে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে। তাহলে খুবই সহজ কথা, দ্রবণের মধ্যে থাকা সিলভার আয়নের 1 মোল পরিমাণকে আমি যদি এখানে লিখি 1 মোল, তাহলে 1 মোল পরিমাণকে আমি যদি ক্যাথোডে নিয়ে জমা করতে চাই, কেননা তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের মৌলগুলো জমা হয় বা ধাতুগুলো জমা হয়, তাহলে 1 মোল পরিমাণ সিলভারকে যদি আমি ক্যাথোডে জমা করতে চাই তড়িৎ বিশ্লেষক থেকে, তাহলে আমাদের 1 মোল পরিমাণ ইলেকট্রন লাগবে। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে 1 মোল পরিমাণ ইলেকট্রনে আসলে কয়টা ইলেকট্রন থাকে সেটাও তো একটা বিষয়, তাই না? এটা আমাদের বের করা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। তার মানে 6.023 ইন্টু 10⁻23 এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এতটা ইলেকট্রন আসলে দরকার হয় আমাদের 1 মোল পরিমাণ সিলভার আয়নকে ক্যাথোডে জমা করার জন্য। এবং ফ্যারাডে পরীক্ষা করে দেখেছিলেন যে 1 মোল পরিমাণ যে ইলেকট্রন জমা করলাম, এই 1 মোল পরিমাণ ইলেকট্রনের একটা নির্দিষ্ট আধান আছে, দ্যাট মিনস 1 মোল ইলেকট্রনের একটা চার্জ তিনি বের করেছেন, সেটা হচ্ছে 96500 কুলম। বেসিক্যালি এটা কিন্তু 96500 কুলম না, আরেকটু কম, 96485 খুব সম্ভবত। তো আমরা বোঝার সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য এটাকে 96500 ধরি, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 96485 কুলম। তো যাই হোক,
এই 1 মোল ইলেকট্রনটাকে তিনি বের করেছেন যে আমরা যদি ব্যাটারির মাধ্যমে 96500 কুলম চার্জ দিতে পারি তবেই কেবলমাত্র 1 মোল ইলেকট্রন এখানে কাজ করবে, যেটা খুব সহজেই সিলভার আয়নটাকে সিলভার ধাতুতে বা বলা যায় তড়িৎদ্বারে বা ক্যাথোডের মধ্যে জমা করবে। তাহলে খুবই সহজ হয়ে গেল এখন আমাদের হিসাব। আমাদের টার্গেটটা হচ্ছে কি ইলেকট্রনের আধান বের করা বা ইকে বের করা বা চার্জকে বের করা। তাহলে 1 মোল ইলেকট্রনের মধ্যে কি কি আছে? 1 মোল ইলেকট্রনের মধ্যে আমি যদি বলি টোটাল চার্জ কত, তাহলে সেটা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা, দ্যাট মিনস Na ইন্টু একটা ইলেকট্রনের চার্জ। কেননা 1 মোল ইলেকট্রনের চার্জ মানে কি? মানে হচ্ছে তার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রন আছে এবং প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে আবার ই, আর আমাদের বেরই করতে হবে কি ই, অর্থাৎ ই এর মান কত সেটা। তার মানে Na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হচ্ছে কি 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার মান। এবং ওর সাথে যদি আমি প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ বা ইকে যদি গুণ করি তাহলে আমি পাচ্ছি কি টোটাল ইলেকট্রনের চার্জ বা 96500। তাহলে 96500 হচ্ছে আমাদের 1 মোল ইলেকট্রনের চার্জ। তো এখান থেকে হিসাবটা আমরা করতে পারি খুব সহজে। আমি যদি একটা ইলেকট্রনের চার্জ বের করতে চাই তাহলে সেটা হবে কি 96500 ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এবং এটা হিসাব করে যেটা পাওয়া যায় তার মান হচ্ছে অনেকটা এরকম 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের চার্জ। এবং এই একটা ইলেকট্রনের চার্জের আবার বিভিন্ন ইউনিট আছে। কি কি ইউনিট আছে? যে আমরা যে চার্জটা দেখলাম এখানে এটা কি কিছু কনভার্সন করা হয়। কনভার্সনটা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি একটু রেড কালারে লিখি, চার্জের 3টা ইউনিট তোমাদের বিভিন্ন ধরনের বইতে দেখা যায়। একটা হচ্ছে কুলম, মানে কেমিস্ট্রির জন্য। তো 1 কুলমের কথা যদি বলি তাহলে 1 কুলমের হিসাব হচ্ছে 0.1 EMU। এখানে EMU হচ্ছে আমাদের চার্জের 1 কাইন্ড অফ ইউনিট। আরেকটা কনভার্সন আছে, সেটা হচ্ছে 1 EMUর কথা যদি বলি, 1 EMU এটা হচ্ছে আবার 3 ইন্টু 10⁻10 ESU। তাহলে ESU হচ্ছে আমাদের চার্জের আরও একটা ইউনিট। ESUকে স্ট্যাট কুলম বলা হয়। আমি একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ESU এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে স্ট্যাট কুলম এবং এটা হচ্ছে আমাদের চার্জের আরেকটা ইউনিট। এবং এই ESUকে মাঝে মাঝে অন্য নামেও দেখা হয়। দ্যাট মিনস এটার আরেকটা নাম হচ্ছে STAT, স্ট্যাট সি, যেখানে এসটা হচ্ছে ছোট হাতের হয় আর সিটা হচ্ছে বড় হাতের হয়। এই ইউনিটও লেখা হয়। আরেকটা হচ্ছে FR, এই ইউনিটেও লেখা হয়। কেননা এই ইউনিটটাকে বলা হয় ফ্র্যাঙ্কলিং ইউনিট। তাই ESU যা, স্ট্যাট সি যা, ফ্র্যাঙ্কলিং বা FR ইউনিটটাও কি তা। এই দুটো সম্পর্ক থেকে আমরা তাহলে পরবর্তী লাইনে লিখতে পারি, যদি আমি এই চার্জটাকে কনভার্ট করি ESU, নট ESU, আমরা EMUতে যদি কনভার্ট করি তাহলে আমাদের জাস্ট 0.1 গুণ করতে হবে টোটালটার সাথে। তাহলে 1.602 ইন্টু 10⁻20 হবে তখন। তাহলে এটা হবে আমাদের EMU ইউনিট। তারপরে এই টোটালটাকে আমি যদি আবার কনভার্ট করি ESUতে তাহলে আমাদের কি করতে হবে? সিম্পলি আমরা এখানে গুণ করব। কত গুণ করব? 3 ইন্টু 10⁻10 গুণ করব। কেননা আমরা জানি 1 EMU যা, সেটা হচ্ছে 3 ইন্টু 10⁻10 ESU। তাহলে আমি যদি টোটালটার সাথে 3 ইন্টু 10⁻10 গুণ করি তাহলে আমরা পাবো 1.602 ইন্টু 10⁻20 ইন্টু 3 ইন্টু 10⁻10 এবং এই টোটালটার ইউনিট আসবে আমাদের ESU। তো এটার রেজাল্ট আসবে অনেকটা এরকম 4.806 ইন্টু 10⁻10 ESU। তার মানে খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু চার্জের 3টা ইউনিট আছে ইলেকট্রনের জন্য। একটা হচ্ছে কুলম, যেটা আমরা সবাই চিনি। আরেকটা হচ্ছে EMU, যার মান হচ্ছে কি 1 কুলম ইজ ইকুয়াল টু 0.1 EMU। আর ফাইনাল আরেকটা হচ্ছে ESU, যেটা বের করেছি 1 EMU ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻10 ESU এই ইউনিট হিসেবে। তার মানে মাইকেল ফ্যারাডে এখানে সিম্পলি 1 মোল ইলেকট্রনকে নিয়ে কাজ করেছেন এবং তিনি দেখেছেন 1 মোল ইলেকট্রন হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রন এবং এই পরিমাণ ইলেকট্রন কি করে 1 মোল পরিমাণ সিলভার আয়নটাকে কনভার্ট করে ফেলে 1 মোল পরিমাণ সিলভার ধাতুতে।
তারপরে যেটা দেখব সেটা আরও একটা ইন্টারেস্টিং জিনিস, তা হচ্ছে ইলেকট্রনের স্থির এবং গতিশীল ভর। তো এটা আবার কেমন বিষয়, ভর তো সবসময় একই থাকে, বাট তোমার কনসেপ্টটা আসলে ভুল। ভর সবসময় কিন্তু এক থাকে না, যেটা আইনস্টাইন অনেক আগেই ধরতে পেরেছিলেন। তার মানে তুমি স্থির অবস্থায় যতটুকু ভরে আছো, ধরো তোমার ভর হচ্ছে 50 কেজি, বাট গতিশীল অবস্থায় কিন্তু তোমার ভর বেড়ে যাবে, সেটা বেড়ে 60-70 কেজি হতেও পারে, এরকম সম্ভাবনা কিন্তু আছে। তার মানে ইলেকট্রন কখন আসলে ভর তৈরি করবে বেশি, যখন সে গতিশীল থাকবে। কেননা স্থির অবস্থায় কখনোই ইলেকট্রনের ভর বাড়েও না কমেও না, বাট যখনই তুমি একটা বস্তুকে, হোক সেটা ইলেকট্রন, হোক সেটা পার্টিকেল, হোক সেটা কণা বা যে কোনো বিষয়, তুমি ওই জিনিসটার ভর অনেক বেশি পাবে যখন সে গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এটা কিভাবে কাজ করে চলো একটু দেখে নিই। ধরে নাও তোমার স্থির অবস্থায় ইলেকট্রনের ভর হচ্ছে m0। m0 হচ্ছে কি, একদম ইলেকট্রনটা যখন রেস্ট বা স্থির অবস্থায় আছে, এবং আমি ধরলাম ইলেকট্রনটা এখন ভি বেগে গতিশীল একটা নির্দিষ্ট দিকে, এবং এই ভি বেগে গতিশীল থাকার ফলে তার ভরটা হয়ে গেল এমভি। এবং এমভি যখন হবে, এই ভি এর মানটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে। দ্যাট মিন্স তুমি নর্মালি একটা বেগে ইলেকট্রনটাকে গতিশীল করবে, তাহলে কিন্তু হবে না। ভি এর মানটা বা ইলেকট্রনের বেগের মানটা প্রায় আলোর গতির সমান হতে হবে। দ্যাট মিন্স সি হচ্ছে এখানে স্পিড অফ লাইট বা আলোর বেগ। তখন যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের মুভিং অবস্থায় বা গতিশীল অবস্থায় যে ভর, সেটা আসলে বেশি হবে ইলেকট্রনের স্থির অবস্থায় থাকা ভরের চেয়ে। এবং এটা কিন্তু আসলে বাস্তব ঘটনা। তার মানে যখন একটা ইলেকট্রনকে তুমি অনেক বেশি পরিমাণে গতিশীল তৈরি করবে আলোর বেগের কাছাকাছি, তখন টোটাল ইলেকট্রনের ভর কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং এই যে ইলেকট্রনের ভরটা বেড়ে গেল, এটা একটা নির্দিষ্ট সূত্র মেনটেন করে চলে, যে সূত্রটা হচ্ছে, তুমি যদি গতিশীল অবস্থায় ইলেকট্রনের বেগ বের মানে ভর বের করতে চাও এমভি, তার মান হবে এমভি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের স্থির বেগ মানে স্থির ভর m0 ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে ইলেকট্রনের বেগ আর সি হচ্ছে আলোর বেগ। এবং এই টোটাল ফর্মুলাটা তোমরা পাবে হচ্ছে আপেক্ষিকতায় ফিজিক্সে, বা এটাকে বলা হয় আপেক্ষিকতা আইনস্টাইনের। তো এক্ষেত্রে যেটা ঘটেছে খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু m0 এর মান আলটিমেটলি কম থাকে, কার চেয়ে এমভি এর চেয়ে কম থাকে। কিন্তু নিচে যদি তুমি এই হরের দিকে তাকাও, তাহলে হরের মানটা কিন্তু অনেক কমে যায়। কেননা দেখতে পাচ্ছ 1 থেকে কিছু একটা মাইনাস হচ্ছে, কি মাইনাস হচ্ছে, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে আমরা আলটিমেটলি এমভি এর যে মানটা পাবো সেটা অবশ্যই বেশি পাবো, কেননা হরের মানটা কিন্তু 1-এর চেয়ে কমছে। আর কোনো একটা হরের মান যদি 1-এর চেয়ে কমে যায়, অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের ওভারঅল জিনিসটার মান কিন্তু বেড়ে যায়। তার মানে আমরা বলতে পারি অবশ্যই এখানে এমভি এর মানটা বেশি হবে m0 এর চেয়ে। এখন এই যে বেগ বাড়ার সাথে সাথে আমাদের ভরের মানটা যে বাড়ে, এটা কিভাবে বাড়ে? এটা কি সরলরৈখিকভাবে বাড়ে নাকি অন্যভাবে বাড়ে, সেটা দেখার জন্য আমরা দেখে নিই আমাদের এই গ্রাফটা। খেয়াল করে দেখো, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের বেগ বা স্পিড এটা দেওয়া, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের ভর বা হচ্ছে ম্যাস এই জিনিসটা দেওয়া। তো যখন তুমি একদম ইনিশিয়াল থেকে শুরু করবে, খেয়াল করে দেখো এই 0 পয়েন্ট থেকে শুরু করছো তোমার যাত্রা, তখন কিন্তু ইলেকট্রনের একটা নির্দিষ্ট ম্যাস বা ভর ছিল, এবং সেই ক্ষেত্রে আমরা ওয়াই বরাবর একটা নির্দিষ্ট উচ্চতায় উঠেছি। কেন? কারণ একদম শুরুতে কিন্তু স্থির থাকা অবস্থায় ইলেকট্রনের ভর থাকে, এবং স্থির থাকা অবস্থায় ইলেকট্রনের ভর ছিল m0। যখনই তুমি আস্তে আস্তে স্পিডটা বাড়াচ্ছ, এটা হচ্ছে আমাদের আলোর বেগ সি, তো যখনই তুমি আস্তে আস্তে আলোর বেগের কাছাকাছি যাচ্ছ, তখনই কিন্তু তোমার ইলেকট্রনের ভরটা আস্তে আস্তে বাড়ছে এই গোলাপি কালারের কার্ভ দিয়ে। তো এই ভর বাড়াটা কিন্তু সরলরৈখিক না, এটা হচ্ছে পরাবৃত্তের মতো বা প্যারাবোলার মতো। কেননা এটা যদি সরলরৈখিক হতো, তাহলে আমাদের গ্রাফটা হতো অনেকটা এরকম। তার মানে স্পিড বাড়ার সাথে সাথে ভরও একই হারে বাড়তো, বাট ব্যাপারটা কিন্তু তা না। তুমি যখন আস্তে আস্তে স্পিডটা বাড়াচ্ছ, ভর কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যখনই তুমি আলোর বেগের কাছাকাছি চলে যাচ্ছ, হুট করে তখন কিন্তু ভর অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। আর আরেকটা কন্ডিশন দেখো, যখন আমাদের আলোর বেগের সমান হয়ে গেল ইলেকট্রনের বেগটা, তখন কিন্তু আমাদের ভর লাফ দিয়ে অনেক অংশে বেড়ে গেল, এবং ইলেকট্রনের ভর মোটামুটি তখন ইনফিনিটি লেভেলে পৌঁছে যায়। তার মানে তুমি যদি কোনো একটা ইলেকট্রনকে আলোর বেগে ছুঁড়ে মারো কোনো একটা জায়গায়, তার ভর কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে বেড়ে যাবে, প্রায় ইনফিনিটির কাছাকাছি হবে। তাহলে আমাদের ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের বেগের যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এটা একটা প্যারাবোলিক গ্রাফ, বা বলা যায় পরাবৃত্তের মতো আচরণ করে। এবং এই ঘটনাটা যে শুধুমাত্র ইলেকট্রনের ক্ষেত্রেও ঘটে তা না, এটা প্রত্যেকটা পার্টিকেল বা কণার ক্ষেত্রে ঘটে, তোমার এবং আমার ক্ষেত্রেও ঘটে। আমি যদি তোমাকে আলোর বেগে ছুঁড়ে মারি, তাহলে তোমার ভর হবে প্রায় ইনফিনিটির কাছাকাছি।